শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো এই যে সাইটটা দেখছেন, এই সাইটটা আমরা আজকে রেসপন্সিভ করব। তো আমি রেসপন্সিভের টিউটোরিয়াল আপনাদের দেখাবো না, কারণ এই সম্পর্কিত অনেক টিউটোরিয়াল আপনাদের দেখানো হয়েছে। তো মেইনলি আমি দেখাবো যে কিভাবে এই লাইভ সাইটটা আমি লোকাল হোস্টে নিতে পারি। অর্থাৎ আমরা যখন কোনো সাইটকে রেসপন্সিভ করব বা বিভিন্ন দেখা যাচ্ছে ভারী চেঞ্জ করব, দেখা যাচ্ছে অনেক বড় চেঞ্জ হবে বা থিম চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমাদের সাইটটা আমাদের লোকাল হোস্টে নিয়ে নেওয়া উচিত। তো একটি সাইট যদি আমরা ব্যাকআপ নিতে চাই, সেক্ষেত্রে আমাদের দুটো ব্যাকআপ নিতে হবে। একটি হচ্ছে আমাদের সমস্ত ফাইলের ব্যাকআপ এবং আরেকটি হচ্ছে আমাদের ডাটাবেজের ব্যাকআপ। তো আমরা সি প্যানেলে লগ ইন করেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সি প্যানেল। তো এখান থেকে আমরা প্রথমে ফাইলের ব্যাকআপ নেব। অর্থাৎ আমাদের এই সাইটটা আছে designingway.com/nelly/ledford/wp, অর্থাৎ wp ফোল্ডারটা আমাদের ব্যাকআপ নিতে হবে। যদি আপনাদের কোনো সময় মেইন সাইটটা অর্থাৎ ডিজাইনিং ওয়ে টোটালটুকু ব্যাকআপ নিতে হয়, সেক্ষেত্রে আমাদের টোটাল সবগুলো নিতে হবে। তো এখানে আমরা ফোল্ডার ওয়াইজ ডেমো করেছি, এজন্য আমরা এটা ব্যাকআপ নিচ্ছি। তো সি প্যানেলে লগ ইন করার পরে আমরা ফাইল ম্যানেজারে যাব। তো আমরা যদি টোটাল ডিজাইনিং ওয়ের ব্যাকআপ নিতে চাই, সেক্ষেত্রে আমাদের সব ফাইলগুলোর ব্যাকআপ নিতে হবে। তো যাই হোক, আমরা যে ফোল্ডারটা ব্যাকআপ নিতে চাই সেটা এখন ব্যাকআপ নেব। লেট ফোর্ট এই ফোল্ডারে গেলাম এবং ডাব্লিউপি। তো এইখানে যে ফাইলগুলো দেখছেন, এইগুলো সবই আমাদের ব্যাকআপ নিতে হবে। তো এইখানে আমরা ব্যাকআপ নেওয়ার জন্য ডাউনলোড করতে হবে। তো আপনি দুইভাবে ডাউনলোড করতে পারেন। একটি হচ্ছে এফটিপি দিয়ে লগ ইন করার পরে আপনি ডাউনলোড করে নিতে পারেন সব ফাইলগুলো, এবং আপনার যদি সি প্যানেল অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ সিলেক্ট অল, অর্থাৎ সবগুলো সিলেক্ট করব এবং আমরা একটা কম্প্রেসড জিপ আর্কাইভ করে নেব। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি ফাইল ডাউনলোড করলেই সব ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে। যদি এই অ্যাক্সেস থাকে আপনার, সেক্ষেত্রে আপনি এইভাবে ডাউনলোড করবেন। আর কখনো যদি আপনার এফটিপি অ্যাক্সেস দেয়, সেক্ষেত্রে আপনাদের এফটিপি দিয়ে ডাউনলোড করতে হবে। তো আমরা রাইট ক্লিক করলে ডাউনলোড শুরু করলাম। এখানে ডাউনলোড হচ্ছে আমাদের সাইটটা। তো এখন ডাউনলোড হতে হতে আমরা ডাটাবেস ব্যাকআপ নেব। তো এই যে সাইটটা, এই সাইটটা কোন ডাটাবেসে চলছে সেটা আমরা কিভাবে জানতে পারবো? কারণ একটা সার্ভারে অনেকগুলো ডাটাবেস থাকতে পারে। তো সেটা জানার জন্য আপনি wp config যে ফাইলটা, সেই ফাইলটাতে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার যে সাইটটা আছে, সেই সাইটটা কোন ডাটাবেসে আছে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ডাটাবেস নাম এখানে দিয়ে দিচ্ছে, ডাটাবেজের তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। তো আমাদের পাসওয়ার্ড লাগবে না, কারণ লোকাল হোস্টে আমাদের কোনো পাসওয়ার্ড লাগে না। এবং এই ডাটাবেজের অনেকগুলো টেবিল প্রিফিক্স থাকে। তার মধ্যে আমরা লেবোর্ড নামে যে টেবিল প্রিফিক্সটা আছে, সেই টেবিলগুলোর ব্যাকআপ নিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব ডাটাবেজের ব্যাকআপ নেওয়ার জন্য। তো পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে ডেমো এখানে ক্লিক করব। অর্থাৎ আমরা যেই ডাটাবেজের ব্যাকআপ নিতে চাচ্ছি, ঠিক সেই ডাটাবেজের এখানে আমরা এক্সপোর্টে ক্লিক করব এখানে। তো এক্সপোর্টে ক্লিক করলে আমরা এখানে অনেক টেবিল আছে, সব টেবিলের ব্যাকআপ তো নেব না। তো সেই জন্য এখানে কাস্টম সিলেক্ট করব। আর তারপরে এখানে আমরা খুঁজবো যে লেবোর্ড নামে যে ডাটাবেজের টেবিলগুলো, সেই টেবিলগুলো আমরা ব্যাকআপ নেব। আমরা স্ক্রল করে আসছি, দেখা যাচ্ছে এইগুলো আমাদের ডাটাবেস। তো আমরা এখানে যেই টেবিলগুলো লেবোর্ড নামে আছে, সব টেবিলগুলোই আমাদের ব্যাকআপ নিতে হবে। আপনি এখানে চাইলে ড্রাগ করেও সিলেক্ট করতে পারেন, চাপ দিয়ে ধরে উপরে গেলেও এটাগুলো সিলেক্ট হবে। তো আমরা একটা একটা করে সিলেক্ট করলাম। তো তারপরে আমরা গোতে ক্লিক করলে আমাদের একটি ফাইল ডাউনলোড হবে। সেটি হচ্ছে আমাদের ডাটাবেস ফাইল, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ডাটাবেস ফাইল যেটা ডাউনলোড হচ্ছে। তো এটা আমাদের সার্ভারের যে সাইট ব্যাকআপ অর্থাৎ ফোল্ডার ব্যাকআপ, সেটাও ডাউনলোড হচ্ছে। তো এখন আমরা ওয়ার্ম সার্ভার চালু করব। ওয়ার্ম সার্ভার চালু করার পরে www ডাইরেক্টরিতে আমরা একটা ফোল্ডার করব। তো আমরা এখানে যে কোনো একটা ফোল্ডার নাম দিলাম এবং আমাদের যে জিপ ফাইলটি ডাউনলোড হলো, সেই জিপ ফাইলটি আমরা এখন ওপেন করে এখানে জিপ ফাইলের যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো এখানে এক্সট্রাক্ট করব। তো আমরা জিপ ফাইলটি ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা এখানে সবগুলো এখানে নিয়ে নিলাম, অর্থাৎ জিপ ফাইল আমরা এক্সট্রাক্ট করলাম।
তো এরপরে আমাদের যে পিএইচপি মাই অ্যাডমিন অর্থাৎ লোকাল হোস্টের যে পিএইচপি মাই অ্যাডমিন সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পরে আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারি, অথবা যে কোনো এক্সিস্টিং ডাটাবেসেও আমরা এটা দিতে পারি। তো আমরা যে কোনো একটা এক্সিস্টিং ডাটাবেসে দেই যেখানে আমাদের এর আগে ছিল। যাই হোক, আপনারা নতুন ডাটাবেসও তৈরি করতে পারেন। তো সবচেয়ে বেটার হবে নতুন ডাটাবেস তৈরি করা, কারণ আপনারা সবসময় নতুন ডাটাবেস তৈরি করবেন। আর যদি কোনো ডাটাবেসের মধ্যে নিতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো আমি ডাটাবেসে গেলাম। তো আমি একটা ডাটাবেস তৈরি করলাম অ্যানাদার নিউ নামে। তো এই ডাটাবেসে ক্লিক করলাম। তো এখানে দেখা যাবে যে কোনো টেবিল নেই। তারপরে আমরা এখানে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমরা যেটা ডাটাবেসটা ডাউনলোড করেছি সেই ডাটাবেসটা এখানে চিনিয়ে দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করব। আমাদের যে ডাটাবেসের যে টেবিলগুলো সেই টেবিলগুলো আমাদের এই যে নতুন ডাটাবেস তৈরি করলাম সেই ডাটাবেসে চলে আসলো, এবং বাম দিকে দেখা গেল টেবিলগুলো চলে এসেছে। তো এবার আমরা লেবোর্ড অপশনস অর্থাৎ আপনার আর যে টেবিলের নাম আন্ডারস্কোর অপশনস এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এডিট এইখানে ক্লিক করবেন। তো এখানে আমরা এডিট করে যেই ডোমেইন আছে সেটা চেঞ্জ করে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের নাম, অর্থাৎ আপনার ফোল্ডারটা যে নামে করেছেন ঠিক সেই নামেই হতে হবে, সেই নাম ব্যতিরেক হবে না, অর্থাৎ সেই নামটা না দিলে হবে না। এখানে আমরা সেই নামটা দিয়ে দিলাম। তো এখন আমরা ডাউনলোড করলাম। তো এরপরে আমাদের যে কনফিগারেশন ফাইল অর্থাৎ এইখানকার wp config যে ফাইলটা, সেই ফাইলটাতে আমাদের যে নতুন ডাটাবেস তৈরি করলাম সেটাকে আমাদের চিনিয়ে দিতে হবে। অ্যানাদার নিউ, ইউজার নেম আমাদের রুট, পাসওয়ার্ড আমাদের এখানে হবে না। তো সেভ করলাম। তো এরপরে আমাদের লগ ইন করতে হবে আগের অ্যাডমিন ইনফরমেশন দিয়ে। তো আপনি যদি কোনো সময় অ্যাডমিন ইনফরমেশন ভুলে যান তো সেই ক্ষেত্রে একটা পদ্ধতি আছে। ওয়ার্ডপ্রেস বা যে কোনো সিএমএস এর যে অ্যাডমিন পাসওয়ার্ডগুলো ইউজার লিস্ট, সেগুলো আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এখানে আন্ডারস্কোর ইউজার্সে গেলে আপনি ইউজারের যে ইনফরমেশনগুলো সেগুলো পাবেন। যেমন এখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের ইউজার নেম হচ্ছে এইটা। তো পাসওয়ার্ডটা এখানে সেভ হয় এমডি5 হ্যাশ হিসেবে। এটা একটা এনক্রিপশন পদ্ধতি, অর্থাৎ সরাসরি ডাটাবেসে পাসওয়ার্ডটা সেভ হয় না। এটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য, কারণ কোনো সময় যদি আপনার সাইটে ডাটাবেস হ্যাক হয় সেক্ষেত্রে ইউজার নেমের যে ইউজারের পাসওয়ার্ডগুলো সেই পাসওয়ার্ডগুলো হ্যাক হয় না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা সিকিউরিটি। তো এখন আমরা সাপোজ আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, তো সেই ক্ষেত্রে আমাদের একটা এমডি5 জানা একটা এমডি5 হ্যাশ এনে এখানে দিয়ে দিতে হবে। ব্যাপারটা কেমন, আমরা এখানে গুগলে লিখব এমডি5। আবারও বলছি যে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রেই কিন্তু এটা আপনি কাজে লাগাবেন, তাছাড়া আপনার লাগবে না। এটা এমডি5 হ্যাশ জেনারেট করা সবসময় লাগবে না, কারণ আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রেই এটা লাগবে। তো আমি যে কোনো একটা এমডি5 হ্যাশ জেনারেটরে ক্লিক করলাম। তো এখানে আমি চাচ্ছি যে একটা পাসওয়ার্ড অ্যাডমিনের এমডি5 হ্যাশ, এখানে অ্যাডমিন তারপর এমডি5 এ ক্লিক করলে যে একটা কোড আসবে সেটাই হচ্ছে আপনার এমডি5 হ্যাশ। তো এটা আমরা কপি করলাম। তো কপি করার পরে এখন আমরা এইখানে দিয়ে দেব, কারণ আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, অর্থাৎ পাসওয়ার্ডের এখানে আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গোতে ক্লিক করলাম। আমাদের ইউজার নেম অর্থাৎ আমাদের ইউজার নেম হচ্ছে RASE। তো এখন আমরা আমাদের সাইটে যাব, অর্থাৎ লোকাল হোস্ট স্ল্যাশ নিউ অ্যানাদার সাইট স্ল্যাশ wp অ্যাডমিন, অর্থাৎ আমরা wp অ্যাডমিনে যেতে চাচ্ছি। তো এই জন্য এটা দিলাম। তো আমাদের ইউজার নেম হবে এটা, পাসওয়ার্ড হবে অ্যাডমিন, অর্থাৎ সেটা দিলেই কিন্তু আমাদের এখন লগ ইন হয়ে যাবে, কারণ আমরা ওইটা এমডি5 হ্যাশ সেট করেছি। তো এরপরে আমাদের সর্বশেষ কাজ হচ্ছে সেটিংস থেকে জেনারেল সেটিংসে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা চেঞ্জ করে আমাদের ইউআরএলটা দিয়ে দেওয়া। অর্থাৎ আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের আবারও বুঝিয়ে বলছি। অর্থাৎ আমাদের সাইটটা কিন্তু এখন লোকাল হোস্টে চলে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে আপনার যে ব্যাকআপগুলো নিতে হবে সেটা হচ্ছে ফাইল ব্যাকআপ, ডাটাবেস ব্যাকআপ, তারপরে আপনার এই দুটো ডাউনলোড হলে ডাটাবেস ক্রিয়েশন অর্থাৎ নতুন ডাটাবেস আমাদের তৈরি করতে হবে।
ইম্পোর্ট ডাটা ইনটু ডাটাবেজ, অর্থাৎ যে ডাটাবেজটা আমরা তৈরি করলাম সে তার মধ্যে নতুন ডাটাবেজের তথ্যগুলো দিয়ে দিতে হবে। তো তারপরে আমাদের www তে নতুন ডাইরেক্টরি তৈরি করতে হবে। সেখানে আমাদের এক্সট্রাক্ট ফাইলস, অর্থাৎ যে ফাইলগুলো আমরা নিয়েছি সেগুলো দিতে হবে। wp config php ফাইলে আমাদের নতুন ডাটাবেজের তথ্য লোকাল হোস্টের যে ডাটাবেজ ইনফো সেটা আমাদের পেস্ট করতে হবে। তারপরে wp অ্যাডমিনে লগ ইন করতে হবে। তারপরে সেটিংস থেকে জেনারেল সেটিংসে গিয়ে আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল, অর্থাৎ আমাদের ফাইল ব্যাকআপ, ডাটাবেজ ব্যাকআপ নিতে হবে, নতুন ডাটাবেজ তৈরি করতে হবে, নতুন ডাটাবেজের মধ্যে আমাদের ডাউনলোড করা ডাটাবেজের তথ্য দিয়ে দিতে হবে। এরপরে আমাদের www তে নতুন ডাইরেক্টরি তৈরি করতে হবে, তারপরে সেই ফাইলগুলো ওখানে দিয়ে দিতে হবে। তারপর নতুন ডাটাবেজের যে তথ্য সেই তথ্যগুলো আমাদের wp config এ এডিট করতে হবে। তারপরে আমাদের সাইটের ঠিকানা /wp admin দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেটিংস থেকে জেনারেলে যাওয়ার পরে সেখান থেকে আমাদের লোকাল হোস্টের ঠিকানা দিয়ে দিতে হবে। দুটো একই রকম ঠিকানা হবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করুন। আল্লাহ হাফেজ।